আসসালামু আলাইকুম। অবনী ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য নতুন একটি গল্প, অনুগল্প। আশা করি গল্পটি শুনে অবশ্যই ভালো লাগবে। বৌমা, তোমার শ্যাম্পুর বোতলটা একটু দাও তো। আমার শ্যাম্পুর পাতাগুলো শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি মা আমার দরজার কাছে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন। আমি হাসি মুখে শ্যাম্পুর বোতলটা হাতে দিতেই মা আর কিছু না বলে তার রুমের দিকে চলে গেলেন। পূর্বে কিন্তু আমাদের সম্পর্কটা এত ভালো ছিল না। বেশিরভাগ ছেলের বউ আর শাশুড়ির মাঝে যে ঝগড়া অশান্তির তেতো সম্পর্ক থাকে, ততটা না হলেও খানিক তেমনটি ছিল। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক খুব খারাপ হতে শুরু করে। উনার সোজা কোনো কথাও যেন আমার গায়ে বাঁকা করে গেঁথে পড়তো। এটা যে শুধু আমার ক্ষেত্রেই ঘটতো তা কিন্তু না, একই বিষয়গুলো ওনার সাথেও ঘটতো। আমি একদিন তরকারিতে ঝাল কম দেওয়াতে আমার শাশুড়ি বেশ রেগে মেগে বলে উঠল, রান্নার হাতটা এখনো তোমার ঠিক হলো না বৌমা? তরকারি নামানোর আগে ঝোলকে একটু খেয়ে দেখা যায় না? আমিও ঠাস করে ওনার মুখের উপর বিয়াদবের মতো বলে দিলাম, আমার ঝোল খেয়ে দেখার অভ্যাস নেই, আর হবেও না হয়তো। আমার শাশুড়ি প্রত্যুত্তরে চোখ দুটো বড় বড় করে বললেন, এই তোমার শিক্ষা? এত এত ডিগ্রি নিয়ে কি করবে শুনি, যদি বড়দের সম্মান করতেই না পারো? কথাগুলো বলে মা কিছুটা মন ছোট করেই খাবার টেবিল থেকে উঠে গেলেন। আমার তখন নিজেকে একটু অপরাধী মনে হচ্ছিল, তবে বেশি গায়েও মাখাইনি। সেদিন রাতে আমার শাশুড়ি আর নিজে থেকে খেতে আসেনি। অফিস থেকে আমার স্বামী বাসায় ফিরে আমার শাশুড়ির রুমে যায়। আমি তখন খাবার টেবিলে খাবারগুলো একে একে সাজিয়ে রাখছিলাম। কিছুক্ষণ পরেই আমার স্বামী আমার শাশুড়িকে সাথে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। খাবার টেবিলে তখন নীরবতা বিরাজমান। আমি খাবার খাওয়ানোর ফাঁকে ফাঁকে আমার স্বামীর দিকে আর চোখে তাকাচ্ছিলাম। কিসের জন্য তা জানি না, হয়তো তার মনে আর্দ্র কি চলছে সেটা বোঝার জন্য, নয়তোবা আমার শাশুড়ি তার ছেলের কানে কান না জানি কত শত কথায় ভারী করেছেন সেটা নিশ্চিত হওয়ার জন্য। কিন্তু না, তেমন কিছুই তো লক্ষ্য করা যাচ্ছে না। খানিক পরে আমার শাশুড়ি প্রথম কথা বলে উঠলেন, বৌমা, এখন তরকারিটা ভালো হয়েছে, বলতে পারো বেশ। আমি শাশুড়ির মার কথার কোনো জবাব না দিয়েই মাথা নিচু করে এক নাগারে খেতে থাকলাম। তবে ওনার কথাটা শুনে মনে মনে খুশিও হয়েছিলাম, কিন্তু ওদের কাউকে বুঝতে দেইনি। সংসারে এইভাবেই রোজগার কিছু না কিছু ভালো মন্দ লেগেই থাকতো। কখনো ঘুম থেকে উঠতে দেরি হতে না নিয়ে শাশুড়ির পাকা কথা, বাবার বাড়ি যেতে চাইলে সেটা নিয়ে হাজারটা কথা শোনানো, অথবা স্বামী স্ত্রীর কোনো বিষয়ে নিজের রুমের মধ্যে উচ্চস্বরে হাসাহাসি করলে আমার স্বামীকে নির্লজ্জ বলে প্রতিদিনকার রুটিন। এসব সহ্য করতে করতে একটা সময় অতিষ্ঠ হয়ে উঠি। একদিন দুপুর বেলায় তুমুল কথা কাটাকাটি হয় আমার শাশুড়ির সাথে। আমারও মুখে যা আসে বলে দিই আমি। তারপরে রাগে গজগজ করতে করতে আমার মাকে কল করি। মাও পাশে হ্যালো বলতেই আমি ফুপিয়ে কাঁদতে থাকি আর বলতে থাকি সবকিছু। আমি আর পারবো না মা, এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। হাঁপিয়ে উঠেছি আমি। এত কথা মানুষ শোনায় না কি বলো? এক্ষুনি হয় তুমি এসো, নয়তো আমি বাবার বাড়িতে চলে যাব। তার ছেলে যা করার করবে, তবে আমি আপাতত এখানে আর থাকতে পারছি না। আমার মা চুপচাপ ওপাশ থেকে কথাগুলো শুনছিল। আমি যখন হ্যালো হ্যালো করতে লাগলাম, মা তখন বলল, একটু পরে তোমার কল দিচ্ছি, আগে তুমি একটু শান্ত হও। আমি কিছু বুঝে ওঠার আগেই মা লাইনটা বিচ্ছিন্ন করে দিল। দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেল। এর মাঝেও আমার মা কল দিল না। রেগে মেগে আমি আবার কল দিলাম। হ্যালো মা, কোথায় ছিলে এতক্ষণ? আর কি করছিলে শুনি? কখন কল দেওয়ার কথা ছিল তোমায়? আমার একটু কাজ ছিল, তাছাড়া তখন তুমি অনেক রেগেছিলে তো, যা কিছুই বলতাম সবকিছুই বৃথা যেত। মারে শোন, এত রাগ ভালো না। কতবার বলেছি মেয়েদের এত রাগ জেদ থাকতে নেই। আমি তো জানি তুই বাইরে থেকে যত শক্ত, ভেতর থেকে তার চেয়েও নরম। আমার এমন সভ্য ভদ্র মেয়েটার ধৈর্য কোথায় হারিয়ে গেল? সংসারটা দুদিনের না, আর সংসারটা এত সহজও না। চাইলেই থাকলাম, না চাইলেই থাকলাম না, ডিভোর্স দিয়ে সব ছেড়ে ছুড়ে চলে গেলাম তা তো নয়। বিয়ের আগে আমিও তো কত কথা নিয়েই বকাবকি করেছি তোকে, করিনি বল? মনে কর বিয়ের পরও আমার মতোই কেউ একটা ওটাও নিয়ে বকাবকি বা শাসন করছে। একটু ধরে নে না, অসুবিধাটা কোথায়? কেন ধরবি না? নিজের মা নয় বলে? এমনটা মনে হতেই পারে।
আচ্ছা, একটা কথা বলতো, তোর শাশুড়ি কি সবসময় খারাপ ব্যবহার করে তোর সাথে? মানে তোর দোষ থাক বা না থাক? না। তাহলে কেমন করে তার একার দোষ দেই বল? ধৈর্য শক্তিটা প্রবল মা। বলুক না সে তার মতো। যা ইচ্ছে, যত ইচ্ছে। তুই কানে না তুললেই তো হতো। যা কিছু করিস, একটা কথা মাথায় রাখিস, শাশুড়ির জায়গায় একদিন তুইও থাকবি। একটা মেয়ের প্রথমে বউ হয়, তারপর মা, তারপর অবশেষে শাশুড়ি। সংসারে একে একে এই ধাপগুলো পার হতে হয়। সংসার জীবনে সংগ্রাম করেই টিকে থাকতে হয়। দিন শেষে যে সয় সেই রয়। রাখছি এখন। ভালো থাকিস মা। মা আমার কোনো কথা শোনার প্রয়োজন বোধ না করেই ফোনটা কেটে দিল। এতক্ষণ মার কথাগুলো শুনে যেন একটা ঘরের মধ্যে ছিলাম। আচ্ছা, আমি কি এতটাই খারাপ যে আমার মা আমার কথাগুলো গুরুত্ব দিল না? নাকি আমার মাই সঠিক? মা তো মিথ্যে কিছু বলেনি। আমি এমন ছিলাম না আগে। তাহলে এখন কেন এমন হলাম? রাগটা একটু বেশি, কিন্তু অভদ্রতা, বড়দের সাথে বেয়াদবি, এসবের সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না। তাহলে কি সংসার জীবনে এসে আমারই এত অধপতন হলো? বিছানায় শুয়ে খুব করে কাঁদছিলাম। কি ছিলাম আমি আর এখন কি! ছি, ভাবতে অবাক লাগছে। আমার মায়ের সব কথার মধ্যে যেই কথাটা আমার মাথায় গেঁথে গেল সেটা হলো, আমার শাশুড়ি তো সবসময় আমার কাছে ভুল খোঁজেন না, বরং প্রায় সময়ই ভালোভাবেই কথা বলেন। আমি যদি নিজে থেকে গিয়ে ওনাকে কিছু জিজ্ঞেস না করি বা হাসি করে কথা বলি, উনি এতটা খুশি যে বলেও বোঝানো যাবে না। আমি রাতের খাবারটা বেড়ে শাশুড়ি মাকে ডাকতে গেলাম। উনি অন্যদিক মুখ করে শুয়েছিলেন। যখনই বললাম, মা আসুন, খাবার দিয়েছি, আপনার ছেলে হাত মুখ ধুয়ে আসতেছে, মা তৎক্ষণাৎ আমার দিকে মুখ ঘুরিয়ে চোখ মুছতে মুছতে উঠে বললেন। আমার তখন নিজেকে এত ছোট মনে হচ্ছিল। আমি রুম থেকে বের হয়ে আসার সময় মা বললেন, বৌমা দেখো, ওখানে দুপুরের ভাত রাখা আছে, একটু শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে ভাতগুলো মাখিয়ে দেবে আমায়, আমার খুব খেতে ইচ্ছে করছে। কথাটা শোনার পর আমার ভেতর ঘরে কেমন যেন এক প্রকার মায়ের সৃষ্টি হলো। আমি একটু অবাক হয়ে বললাম, মা আপনার না দুপুরে ওষুধ আছে? তার মানে আপনি ওষুধও খাননি? আর এখনই এই রাতের বেলায় যদি আপনার ছেলে ওই ভাত মাখা খেতে দেখে কি বলবে জানেন? কথাটা শেষ হওয়ার আগেই আমার স্বামী দরজার কাছে দাঁড়িয়ে বলল, আমি সব শুনেছি। ভাতগুলো মাখাও তো, অনেকদিন যাবৎ আমিও ভাত মাখা খাই না। সবাই মিলে দু এক লোকমা করে খেলেই তো শেষ, তারপরও না হয় রাতের খাবার খাওয়া যাবে। সেদিনের পর থেকে আমার শাশুড়ির সাথে সম্পর্কটা আর নষ্ট করিনি। উনি যে আর কোনো ভুল ধরেনি আমার, তাও কিন্তু নয়। তবে আমি গায়ে মাখাইনি সেসব। ওই যে আমার মা একদিন বলেছিল আমিও শাশুড়ি হব। বৌমা, এই নাও বোতলটা। আহ মা, আপনিও না, শ্যাম্পুর বোতলটা নিয়ে এই রান্নাঘরে কি আসতে হবে? যাই হোক, আপনি গ্যাসের ট্যাবলেটটা খেয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আজকে দুপুরে কি রান্না করেছো বৌমা? ওই তো আপনার পছন্দের টাকি মাছ ভর্তা, চিংড়ির শুটকি ভর্তা আর পুঁই শাকের চচ্চড়ি। খাবারগুলোর নাম শুনেই মা দ্রুত ওষুধ খেয়ে ওনার রুমের দিকে চলে গেলেন। মানুষগুলো কত অদ্ভুত প্রকৃতির, তাই না? একটু ভালোবাসলে রাস্তার কুকুরটাও পিছু ছাড়ে না। আর আমরা তো মানুষ। আমরাই কিন্তু একটা সময় কেউ কারো কথা সহ্য করতে পারতাম না, অথচ এখন থেকে দেখে কে বলবে এমন বাজে সময় পার করে এসেছি আমরা। এই ভালো সম্পর্কের জন্য আমার মাকে স্মরণ করি, সর্বদা স্মরণ করি। মনে মনে আমার মাকে নিয়ে গর্ববোধ করি। কতটা ভালো মন মানসিকতা আমার মায়ের। আজকাল 90% সংসারের অশান্তির সৃষ্টি হয় বৌমার মায়ের কুপরামর্শের কারণে। তাছাড়া দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ার কথা আর নাইবা বললাম। সেখানে আমার মা আমার কোনো কথাকে গ্রাহ্য না করেই পুরোটা সময় আমায় বুঝিয়ে গেছেন, সৎ বুদ্ধি, সৎ পরামর্শ দিয়ে পাশে থেকেছেন। আশা করি গল্পটা শুনে অনেক কিছু বুঝতে পেরেছেন। বৌমা এবং শাশুড়ির গল্পটা লিখেছেন সোনিয়া শেখ। এই গল্পটা শুনে অবশ্যই নিজেকে নিজের মতো করে আবিষ্কার করবেন। বউ শাশুড়ির সম্পর্কটা যেন কত নিবিড় হয়, কত গভীর হয়, সেটা নিজেকে প্রকাশ করবেন। তা আজ এই পর্যন্তই। আমি আপনাদের জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকবেন, এবং যাতে নতুন কোনো গল্প আসলে সাথে সাথে আপনি নোটিফিকেশন থেকে দেখতে পারেন। তা আজ এই পর্যন্তই। আবারও হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।